আপনি কি জানেন রানী ভবানী নিজের মেয়েকে জীবন্ত সমাধি দিয়েছিলেন? এই সেই অভিশপ্ত ফাঁসির মঞ্চ। এখানেই কিন্তু কয়েদিদেরকে ফাঁসি দেওয়া হতো। ভিতরে আমি প্রবেশ করতে চাইছিলাম, ভয়ে প্রবেশ করতে পারলাম না, কারণ এই সব গুহায় কিন্তু আপনার মৌমাছির চাক, বল্লার চাক থাকে। দেখেন, আমি কিন্তু এখন জেলখানার ভিতরে অবস্থান করতেছি। রানী ভবানী রাজবাড়ির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে হাসি আর কান্না মাখানো ইতিহাস। পুকুর পাড়ের এই কাচারি বাড়ির বাহিরের পরিবেশটা মনোরম হলেও এর ভিতরটা যে এক কালো বেদনাদায়ক ইতিহাসে ভরা, তা কি আপনি জানেন? এখানে রয়েছে সেই আমলের ফাঁসির মঞ্চ, যেখানে কান পাতলে শত শত মানুষের বেঁচে থাকার আকাঙ্ক্ষা অনুভব করা যায়। আজকের ভিডিওতে এক ভয়ঙ্কর ইতিহাস তুলে ধরব এবং দেখাবো নাটোরের রানী ভবানী রাজবাড়ির কোথায় কি আছে। আপনি যদি প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। মাথার উপর বৃষ্টি নিয়ে নাটোর শহর থেকে রওনা হলাম রাজবাড়ির উদ্দেশ্যে। শহর থেকে রাজবাড়ির দূরত্ব 3 কিলোমিটার। জনপ্রতি 20 টাকা অটো ভাড়া দিয়ে অল্প সময়ের মধ্যে আমরা চলে আসলাম রাজবাড়িটির গেটে। 1986 সালে রাজবাড়িটি পার্ক হিসেবে ঘোষণা করা হয় এবং জনপ্রতি 20 টাকা টিকিট মূল্য নির্ধারণ করা হয়। আমরা গেট থেকে টিকিট ক্রয় করছি, এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। ভিতরে প্রবেশ করে সব কিছু তো আপনাদেরকে বিস্তারিত দেখাবো। বাংলার ইতিহাসে নাটোর রাজবাড়ি শুধু একটি প্রাসাদ নয়, এটি এক সময়ের শক্তিশালী জমিদারির কেন্দ্রস্থল ছিল। বালিয়াটি জমিদার বাড়ি, পুঠিয়া রাজবাড়ি, তেওতা জমিদার বাড়ি, এসব জমিদার বাড়িতে আমি ভ্রমণ করলেও রানী ভবানী রাজবাড়িটা কেন যেন প্রবেশ করার সময় আলাদা একটা অনুভূতি কাজ করছিল আমার মনের ভেতর। প্রবেশ করার পর কিছুটা সামনে গেলেই হাতের ডান পাশে রয়েছে বিশাল এক জলডুঙ্গি পুকুর। আরেকটু সামনে গেলেই হাতের বাম পাশে চোখে পড়বে তারকেশ্বর শিব মন্দির। মন্দিরের আশেপাশে বেশ কিছু প্রতিমা আছে। আরেকটু সামনে গেলে চোখে পড়বে বৈঠকখানা। মূল প্রাসাদের মুখোমুখি এই বৈঠকখানার অবস্থান। রাজারা এই বৈঠকখানায় বসে বৈঠক করতেন। তবে বৈঠকখানার সামনের অংশের থেকে পিছনের অংশ বেশি সুন্দর। তখনকার আমলে করা পিলারের নকশা যা অসম্ভব সুন্দর এবং বর্তমানেও সেটি দর্শনার্থীদের মন আকৃষ্ট করে। বৈঠকখানার সামনে রয়েছে বর্তমানে একটি বিশাল ঈদগাহ মাঠ। মাঠের পশ্চিম পাশে রয়েছে মালখানা ও শ্যামসুন্দর মন্দির। নাটোর রাজবাড়ি বলতে মানুষ এই প্রাসাদটিকে চিনেন। এটি বড় তরফ রাজপ্রাসাদ, ওই পাশেই রয়েছে ছোট তরফ রাজপ্রাসাদ। কল্পনা করুন, আজ থেকে প্রায় 300 বছর আগে বাংলার এক বিশাল রাজপ্রাসাদ। চারদিকে ঘন সবুজ গাছপালা, বিশাল ফটক, রাজকীয় অট্টালিকা আর প্রজাদের আনাগোনা। দিনের আলো যেমন এই প্রাসাদ রাজকীয় সৌন্দর্যে ভরে থাকত, তেমনি রাতের নীরবতা এটিকে ঘিরে জন্ম নিত নানা রহস্য আর লোককথা। বাংলা ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা শত শত বছর পরেও মানুষ মনে রাখবে। সেই নামগুলোর মধ্যে অন্যতম হলো রানী ভবানী। রাজা রামজীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠিতা লাভ করেন 1706 সালে, মতান্তরে 1710 সালে। 1734 সালে তিনি মারা যান। 1730 সালে রানী ভবানীর সাথে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্তের বিয়ে হয়।
এই জমিদার বাড়ির যে মূল ভবন, সেই মূল ভবনে আমি এখন প্রবেশ করতেছি পিছন সাইডটা একটু আপনাদেরকে দেখাই। রাজা রামজীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন। 1748 সালে রামকান্তের মৃত্যুর পরে নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর জমিদার বাড়ির পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। রানী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদা জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। রানী ভবানী এই প্রাসাদে বাস করতেন না, তার জন্য রানীমহল ছিল। আসলে সময়ের পরিবর্তনে কত কিছু পরিবর্তন হয়। এই জমিদার বাড়িটি একসময় জাঁকজমট ছিল এবং রানী ভবানী এইখান থেকে কিন্তু আশেপাশের জেলাগুলো শাসন করতো, অথচ তার বাসভবন আজকে কি একটা অবস্থা, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পুরো একটা ভূতুর অবস্থা। রানীমহলের পাশেই রয়েছে চতুষ্কোণা মন্দির। এই মন্দিরটা আমার বেশ পছন্দ হয়েছে। এত পুরনো একটি মন্দির, আজও তার নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে। রানী ভবানীর উদারতা এবং সমাজসেবার মনোভাব তাকে সাধারণ জনগণের মাঝে জনপ্রিয় করে তোলে। তিনি বাংলার শত শত মন্দির, অতিথিশালা এবং রাস্তা নির্মাণ করেন। তিনি প্রজাদের জলের কথা চিন্তা করে কষ্ট দূর করার লক্ষ্যে শত শত পুকুর খনন করেন। এই কুয়াটি কিন্তু বর্তমানে ময়লা আবর্জনায় ভরে গেছে, এখানে পানি নাই। আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন বিভিন্ন ময়লা আবর্জনা। তবে এখানে এসে যে জিনিসটা চোখে পড়লো সেটি হলো আগেকার আমলের একটি টিউবওয়েল। এই দেখেন টিউবওয়েলটা, বর্তমানে আমাদের টিউবওয়েলগুলো কীরকম হয় আর আগেকার আমলের টিউবওয়েলগুলো কীরকম আসলে দেখেন। টিউবওয়েলের আপনার লোহাগুলা খুবই মজবুত, দেখেন এই হচ্ছে টিউবওয়েল। তো বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টির মাঝে ঘুরতেছি, আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি, এই জমিদার বাড়ি সম্পর্কে জানানোর চেষ্টা করতেছি। আপনি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এই সেই অভিশপ্ত ফাঁসির মঞ্চ, এখানেই কিন্তু কয়েদিদেরকে ফাঁসি দেওয়া হতো। সেই ফাঁসির মঞ্চটা আজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি ফাঁসির মঞ্চের সামনে, আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন এখানে লেখা আছে ফাঁসির মঞ্চ। ফাঁসির মঞ্চের ভিতরে কি আছে সেটি আপনাদেরকে আমি দেখাই। দেখেন খুবই ভয়ানক অবস্থা। দেখেন এখানে দুটো লোহার পাত আছে এবং এখান থেকে কিছু ইটের ঢালাই দেওয়া আছে এবং ওই পাশে ফাঁকা। এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, যে রানী রাজ্যের সাধারণ মানুষের কথা চিন্তা করে এত কিছু করেছে, তার বাড়িতে ফাঁসির মঞ্চ কেন? আসলে রানী ভবানীর ছিল 2 ছেলে ও 1 মেয়ে। 2 ছেলে মারা যাওয়ার পর বেঁচে ছিলেন তার একমাত্র কন্যা তারা সুন্দরী। একটা সময় এসে রানী ভবানী রামকৃষ্ণ নামক এক বালককে দত্তক নেন। 1802 সালের 5ই সেপ্টেম্বর 86 বছর বয়সে রানী ভবানী মারা যান। তখন এখানকার রাজা হন তার সেই দত্তক পুত্র রামকৃষ্ণ। কিন্তু রাজা রামকৃষ্ণের মৃত্যুর পর এখানকার প্রাসাদগুলো ভাগ হয়ে যায়, যা বর্তমানে ছোট তরফ ও বড় তরফ নামে পরিচিত। ছোট ছেলে শিবনাথের ভাগে পড়ে এই প্রাসাদ, যা ছোট তরফ নামে পরিচিতি পায়। একসময় এখানকার রাজা হন শিবনাথের পুত্র আনন্দনাথ। ঠিক ওই সময় শুরু হয় নীল চাষ। এই অঞ্চলের মাটি নীল চাষের জন্য উপযোগী হওয়ার কারণে শুরুর দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া ব্যবসা করে। তাদের এই লাভ দেখে একসময় ব্রিটিশ নীলকরেরা নীল চাষে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করেন। কিন্তু 1833 সালে নীল চাষ লাভজনক না হওয়ায় বাংলার কৃষক ধান ও পাট চাষে আগ্রহ হন। কিন্তু নীল চাষে ব্রিটিশরা অধিক টাকা বিনিয়োগ করে, ফলে তারা অত্যাচারের মাধ্যমে বাংলার কৃষকদের নীল চাষে বাধ্য করে। বাড়িয়ে দেওয়া হয় খাজনার পরিমাণ। যারা খাজনা দিতে ব্যর্থ হয় তাদের উপর চলে নির্মম কঠিন অত্যাচার। এই জমিদার বাড়িটি হেঁটে হেঁটে ঘুরতেছি, ঠিক আছে। এই জমিদার বাড়িটি কিন্তু বিশাল আকৃতির একটি জমিদার বাড়ি, 120 একর
জায়গার উপরে নির্মিত একটি জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির চারপাশে কিন্তু পুকুর ঘাটলা রাখা আছে। এটা ছোট তরফ প্রাসাদের দক্ষিণ অংশ, আর এর পাশেই রয়েছে একটি কালী মন্দির। ছোট তরফ প্রাসাদের পূর্ব ও দক্ষিণের মাঝামাঝি কাছারি বাড়ির অবস্থান। আমার পিছনে এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাছারি বাড়ি। আমি এখন কাছারি বাড়ির ভিতরে প্রবেশ করব এবং ভিতরটা আপনাদেরকে দেখাবো। এই সেই কাছারি বাড়ি। বাংলার কৃষক যখন নীল চাষে আগ্রহ হারান, সে সময় ইংরেজদের পক্ষ নিয়েছিল বাংলার রাজা ও জমিদাররা। ওই সময় নাটোরের রাজা আনন্দনাথ তার এই কাছারি বাড়িতে গড়ে তোলেন অন্ধকার এক জেলখানা। এখানেই হাজারো বাংলার কৃষকের উপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে। দেখেন, আমি কিন্তু এখন জেলখানার ভিতরে অবস্থান করতেছি। ওই যে জেলখানার যে লোহার শিকগুলা, আর এই পাশে কিন্তু এই যে ভেঙে গেছে, এই পাশটা পুরাই ফাঁকা। এই পাশটাও কিন্তু সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে জেলখানার যে আপনার লোহাগুলা 14 শিক বলে, যেটাকে আসলে 14 শিক তো একটা বাংলা প্রবাদ, মূলত তো শিক থাকে অনেকগুলা। এই দেখেন, আপনাদেরকে ফাঁসির মঞ্চ দেখালাম এবং জেলখানা দেখালাম। এখন আমরা চলে যাব রানী ভবানীর পুকুর ঘাটলায়। সে যেখানে গোসল করতো ওইখানে আমরা এখন চলে যাব। এই জমিদার বাড়িটি কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়তায় আছে, যার জন্য আপনার এখানে কিন্তু আপনার বসার জন্য বেঞ্চ দিয়ে দিছে, যেটা খুবই ভালো হয়েছে। কারণ অনেক দর্শনার্থী আসে, তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়, এখানে বিশ্রাম করার জন্য একটি স্থান পেয়েছে। রানী ভবানীর স্মৃতিবিজড়িত মূল ভবনটি রানী ভবানীর রাজবাড়ি, অর্থাৎ ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়ি। গোটা রাজবাড়িতে ছোট বড় 8টি ভবন, 2টি বড় পুকুর ও 5টি ছোট পুকুর আছে। রানীর পুকুর ঘাটলায় যাওয়ার সময় একাধিক মন্দির দেখতে পাই এবং পাঠাবলি দেওয়ার একটি স্থান দেখতে পাই। আমি কিন্তু হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে খুঁজে এখন চলে আসছি রানীর গোসলের পুকুরের ঘাটলা। এই ঘাটলাটা আমি আপনাদেরকে একটু দেখাবো। সময়ের সাথে সাথে মানুষ বদলে যায়, মাটি চাপা পড়ে যায় ইতিহাস। একজন রানীর পুকুরের ঘাটলা আজ এই অবস্থা, অথচ এক সময় শত শত দাসীবান্দি তার এই প্রাসাদে কর্মরত ছিল। আসলে 2 দিনের এই দুনিয়ায় মানুষের কত অহংকার। টাকা পয়সার মালিক হয়ে গেলেও অহংকার বেড়ে যায়। অথচ দেখেন রানী ভবানী, তার এই জমিদার বাড়িটি 120 একর জমির উপর অবস্থিত। কত বড় একটি জমিদার বাড়ি, অথচ সেই চলে গেছে। সেই উত্তরবঙ্গ শাসন করত, কোনো কিছুই নিয়ে যেতে পারে নাই। তাই জীবন থাকতে মানুষের মতো মানুষ হন, অহংকার আনবেন না কখনো। আজকে কিন্তু আপনাদেরকে রানী ভবানীর রাজবাড়ি ঘুরে দেখালাম এবং ইতিহাস জানানোর চেষ্টা করলাম। আজকে কিন্তু আমার সাথে ছিল পাবনা থেকে আমার দাদু কিন্তু আমাকে প্রচুর হেল্প করছে। দাদু, এই যে আজকে এই রাজবাড়িটা ঘুরে আমার তোমার কাছে কেমন লাগলো? আসলে অসাধারণ। রাজবাড়ি মানে একটা অতীত, অনেক বছর আগের অতীত। তো এই এত বছর আগের জিনিস এটা দেখা মানে খুবই ভালো লাগছে। প্রত্যেকটি জিনিস, ফাঁসির মঞ্চ, রানী মহল, তারপরে তোমার মানে মন্দির, মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু আকর্ষণীয়। এবং সবচেয়ে বেশি যেটা মানে দৃষ্টিনজর সেটা হচ্ছে বকগুলো আসলে দেখছেন আপনারা, অসম্ভব সুন্দর একটি শট আপনাদেরকে দেখেছি। আর এই রাজপ্রাসাদটি কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় বর্তমানে চলে গেছে, তার জন্য তারা নতুন করে সংস্কার করতে আছে। কিছু কিছু জায়গায় সংস্কার করছে যেগুলি খুব চোখে পড়ার মতো সুন্দর হয়েছে, এবং কিছু কিছু জায়গায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আশা করি সেগুলো তারা মেরামত করে নতুন একটি রূপ দান করবে, নাকি দাদু? আমরা আশা করি এটাই। আর আপনারা যারা ঘুরতে আসতেছেন তারা নাটোর টার্মিনালে নেমে রাজবাড়ি বললেই যে কোনো রিক্সায় 50 টাকা বা 30 টাকা ভাড়া নেবে, আপনারা আসতে পারেন, উপভোগ করতে পারেন রাজবাড়ি বা রাজভবনের এই সৌন্দর্যটা। তো আপনারা ইতিহাস সম্পর্কে জানবেন, পুরনো যেসব নির্দেশনা আছে সেগুলো ঘুরে দেখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। পরবর্তী ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।